বড় কিছু করতে যাচ্ছে ভারত, বাংলাদেশ সীমান্তে নতুন মিসাইল মোতায়েন। মাত্র কিছুদিন আগে ভারতের গোয়েন্দা বাহিনীর প্রধান অজিত দোভাল সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করেছেন, যেটা ছিল রুদ্ধদ্বার বৈঠক। এবং শোনা যাচ্ছে যে এর পক্ষ থেকে প্রতিবেদন দেয়া হয়েছে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর পাকিস্তানের আইএসআই বাংলাদেশে অনেকটাই বেশি সক্রিয়। বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের অঞ্চল ব্যবহার করে পাকিস্তানের আইএসআই ভারতের উত্তর পূর্বাঞ্চলের বড় কিছু করতে চায়, বিশেষ করে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করতে চায়, এমনটা দাবি করে তার প্রতিবেদনে। এর পরপরই কিন্তু জরুরি ভিত্তিতে ভারতের আগ্রহেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশ সফরে আসেন। যদিও বিক্রম মিস্ত্রি যে স্টেটমেন্ট দিয়েছেন তার স্টেটমেন্টে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে বলা হয়েছে। তবে বাস্তবতা হলো বিক্রম মিস্ত্রি বাংলাদেশ এই সফর শুধু একটা সাধারণ সফর ছিল না। সেটা বলতে পারেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারত আসলে সামরিকভাবে কি বাংলাদেশকে করতে পারে। যদি বাংলাদেশ এই পদক্ষেপ নেয় তার পরিষ্কার দিক নির্দেশনা ছিল। আর এই পুরো বৈঠক বা এই সফরের মধ্যে আমাদের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বিক্রম মিস্ত্রি যে বৈঠক করেছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। দুইটা জিনিস ভারতের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। প্রথমত, বাংলাদেশে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত ভারতের সরকার প্রধান তো দূরের কথা, ভারতের সরকার কাঠামোতে কোনো মন্ত্রী এমনকি এমপির বৈঠকও তারা করবে না। বিভিন্ন ধরনের আমলা পর্যায়ে বা বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক হতে পারে, মানে অন্তর্বর্তী সরকারকে ভারত সরকার বৈধতা দেয় না। দ্বিতীয়ত, যে জিনিসটা ক্লিয়ার ভাবে ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ কোনোভাবে যদি পাকিস্তানের আইএসআই এর ট্রাম্প কার্ড খেলতে চায় তাহলে ভারত এই জায়গায় বসে থাকবে না। তাদের সার্বভৌমত্বের প্রতি এটা একটা হুমকি এবং আক্রমণ স্বরূপ। বাংলাদেশ ঠিক যেইভাবে নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো ছাড় দেবে না, সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে তারা কোনোভাবেই ছাড় দেবে না। এক্ষেত্রে তাদের সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার রয়েছে, প্রয়োজন পড়লে সেটাও তারা নিশ্চিত করবে, তবে এক্ষেত্রে কোনো ছাড় দেবে না। ভারতের এই স্টেটমেন্ট শুধু যে কথার কথা ছিল না, সেটা ভারতের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়েছে। রিসেন্টলি ভারত তার এয়ার পাওয়ারের যে জেট ফাইটার রয়েছে রাফায়েল যুদ্ধ বিমান, সেটা তাদের ইস্টার্ন কমান্ডের অধীনে যুক্ত করেছে। এবং এক্ষেত্রে আরো বড় খবর হলো যে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের S-400 এর নতুন ডেলিভারি হাতে পেয়েছে, যেটা তারা অরুণাচল প্রদেশের একেবারে উপরের দিকে মোতায়েন করেছিল, সেটাকে তারা এখন নিচের দিকে একেবারে আসামের কাছাকাছি এনে মোতায়েন করেছে। এটা কনফার্ম যে এই মুভমেন্টের মাধ্যমে সরাসরি বাংলাদেশের সিলেট জেলা এবং পার্বত্য চট্টগ্রামের একটা বিস্তীর্ণ অঞ্চল ভারতের S-400 এর যে রাডার সিস্টেম রয়েছে তার অধীনে চলে গেছে এবং যে কোনো মুহূর্তে এই এলাকায় নজরদারি এবং প্রয়োজন পড়লে যে কোনো ফায়ারিং রেঞ্জে এখন শক্ত পদক্ষেপ নিতে পারে ভারত। ভারতীয় বিমান বাহিনীর এই বড় মুভমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায় সম্প্রতি তাদের প্রকাশিত একটি ম্যাপ থেকে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশের কোন কোন জায়গায় তাদের কার্যক্রম করতে পারে। সাধারণত এ ধরনের সামরিক বড় মুভমেন্ট হলে বিষয়গুলো কিন্তু গোপন রাখা হয়, তবে ভারত সরকার এই জায়গায় বিষয়টা গোপন করেনি, পরিষ্কারভাবে সেটা প্রকাশ করে বাংলাদেশকে কিন্তু পরিষ্কারভাবে থ্রেটও দিয়েছে যে এই অঞ্চলে কিছু করতে যেও না। এটা ঠিক যে ভারতের হাতে বর্তমান S-400 এর সব থেকে আপগ্রেডেড যে মিসাইল রয়েছে 40 and 6, যেটার রেঞ্জ হলো 380 থেকে 400 কিলোমিটার, এই মিসাইল ডেলিভারি দেওয়া হয়নি। ভারতের হাতে বর্তমানে যে মিসাইল রয়েছে S-400 এর সেটার রেঞ্জ হলো 280 কিলোমিটার। তবে ভারতের রাডারগুলো এই S-400 রাডারগুলো যেহেতু 400 কিলোমিটারের নজরদারিতে আক্রমণ করতে সক্ষম, সুতরাং লঞ্চার টিউবগুলো যদি আগ বাড়িয়ে দেয় ভারত এক্ষেত্রে 120 কিলোমিটার, সুতরাং 400 কিলোমিটার তারা কাভার করতে পারবে। আর এই রেঞ্জও যদি ভারত কাভার করতে পারে তারপরেও কিন্তু আমাদের কুমিল্লার কাছাকাছি একটা বিস্তীর্ণ এলাকা ভারত কিন্তু এই জায়গায় তাদের রাডারের অধীনে আনতে পারবে। ভারতেরও কিন্তু এই জায়গায় দুর্বলতা আছে, কারণ ভারতে তার রাডার সিস্টেম বেশি একটা দিন নিচের দিকে রাখতে পারবে না। এর কারণ রাডার সিস্টেমটি এই জায়গায় আনার কারণে উপরের দিকে চীনের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে নজরদারি অনেকটা কমে গেছে ভারতের। সুতরাং অবশ্যই এই রাডার সিস্টেমকে জরুরি ভিত্তিতে তাদের আবার কিন্তু উপরের দিকে অরুণাচল প্রদেশের নিরাপত্তার জন্য নিতে হবে। সুতরাং ভারত খুব একটা বেশি সময় ধরে বাংলাদেশের বিরুদ্ধে এই রাডার সিস্টেম ব্যবহার করতে পারবে না। প্রশ্নটা হচ্ছে যে ভারত তাহলে এই রাডার সিস্টেম এই জায়গায় কেন আনলো? আমাদের গুরুত্ব বুঝতে হবে। ভারতের মধ্যে প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান শত্রু হলো চীন। সুতরাং
চীন সীমান্ত থেকে যে কোনো ধরনের ছোটখাটো মুভমেন্ট ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বিপজ্জনক। যখন ভারত এই ধরনের বড় সিদ্ধান্ত নেয় চীন সীমান্ত থেকে তাদের এই ক্রিটিক্যাল অস্ত্রকে বাংলাদেশের বর্ডার নজরদারি করার জন্য বা আওতায় আনার জন্য নিচের দিকে, তখন চীনের সাথে ভারতের যে সীমান্ত রয়েছে কিছুটা হলেও কিন্তু অরক্ষিত হয়ে যায়। প্রশ্নটা হচ্ছে যে ভারত এই ঝুঁকি আসলে কেন নিচ্ছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে তার পরিকল্পনা কি? তাহলে কি বাংলাদেশকে কেন্দ্র করে ভারত বড় কোনো পরিকল্পনা আঁটছে বা বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বারবারই মনের ভেতর ঘুরপাক খাবে। জাতীয় নিরাপত্তা সকল দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের দেশের জন্য আমরা ঠিক যেইভাবে ভাবি ভারতের জন্য ভারত ভাবে, পাকিস্তানের জন্য পাকিস্তান ভাবে, চীনের মতো শক্তিশালী দেশও কিন্তু তার জন্য ভাববে, এটাই স্বাভাবিক বিষয়। তবে প্রশ্নটা হচ্ছে যে ভারতের এর অভিযোগ যদি সত্যি হয় তাহলে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা আমাদের এত বড় ঝুঁকি কেন নিব? নিজেদের জাতীয় নিরাপত্তা এইভাবে ঝুঁকিতে কেন ফেলবো? বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে শুধু ভারত কেন, বাংলাদেশের মানুষের মনেও কিন্তু প্রশ্ন রয়েছে যে পাকিস্তান কেন্দ্রিক হঠাৎ করে আসলে কি ঘটছে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, আমরা আমাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করব, তবে পাকিস্তানের জন্য লড়াই করব না বা ভারতের জন্য লড়াই করব না। অন্য কোনো দেশের প্রক্সি গ্রাউন্ড আমরা বাংলাদেশ হব না, অন্য কোনো যুদ্ধক্ষেত্রে প্রক্সি মাঠ আমরা হব না। এই জিনিসটা আমাদের পরিষ্কার থাকতে হবে। বাস্তবতা যতটাই নির্মম হোক তা কখনো অস্বীকার করা যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেটা আরো বেশি। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে ছিলেন তারা মেইনলি কিন্তু মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন না, তারা কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক আরেকজন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, এই দুইজন ছিলেন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। সুতরাং তাদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হওয়ার বিষয়টা অস্বাভাবিক বিষয় না। তবে 1990 সালের পর থেকে দীর্ঘ সময় বাংলাদেশের যারা ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সকল প্রধানমন্ত্রী কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিজের হাতে রেখেছেন। আর এখানেই কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি, কারণ যদি সামরিক ব্যাকগ্রাউন্ডের অভিজ্ঞ কাউকে এই দায়িত্ব দেওয়া হতো আজকে সামরিকভাবে আমরা আরো অগ্রসর হতে পারতাম। হতে পারে আপনার একটা পরিকল্পনা আছে, হতে পারে আমার একটা পরিকল্পনা আছে, হতে পারে তৃতীয় ব্যক্তির আরেকটা পরিকল্পনা আছে, তবে কোনো পরিকল্পনায় বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে সেই পরিকল্পনা যেটা মহান আল্লাহ পাক করেছেন। কারণ আল্লাহ ক্ষমতা দেন মানুষকে এবং সরকার প্রধানদের জনগণের কাজে ব্যবহার করার জন্য, আবার সেটা নিয়েও যান, অসম্মান করেও নিয়ে যান। সেটার দৃশ্য কিন্তু আমরা কয়েক মাস আগেই দেখেছি। সুতরাং বাংলাদেশের ক্ষমতায় যারাই আসবেন তাদের কিন্তু এই জিনিসটা এখন চিন্তা করার দরকার আছে। প্রধানমন্ত্রী হলেই যে নিজের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখতে হবে এমন কোনো বিধান নেই। যোগ্য ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, বিশেষ করে সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন তাদের দিতে হবে এবং কৌশলগতভাবে তারা এই বিষয়টা বুঝবেন এবং এর উন্নতি সাধিত করবেন। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।